আইভি রহমান সবসময় রাজপথে সোচ্চার ছিলেন। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী। ২১ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা। টানা বৃষ্টি আর জোয়ারে নদ নদীর পানি বৃদ্ধি, দুর্ভোগে বানভাসী মানুষ। কক্সবাজারে ট্রলার থেকে ১৩ লাখ ইয়াবা জব্দ, সবচেয়ে বড় চালান বলছে র্যাব, ২ জন আটক। কোভিড বর্জ্য নিষ্ক্রিয় করতে ঢাকার ২ সিটিতে মনিটরিং জোরদার, ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলায় চ্যালেঞ্জ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে মন্ত্রিসভা বৈঠকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সচিবালয় বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী। শুরুতেই প্রয়াত নেত্রী আইভি রহমানের স্মৃতিচারণ করেন। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ২২ জন নেতাকর্মীর আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ভয়াবহ ওই দিনের ঘটনা উল্লেখ করে আজও শরীরে স্প্লিন্টার বহনকারী আহতদের প্রতি সমবেদনা জানান। অনেকেই মারা গেছে, কারণ ওই শরীরের ভিতরে অনেক স্প্লিন্টার, সে অবস্থায় এখনও অনেকেই ওভাবে বেঁচে আছে। তো যারা মৃত্যুবরণ করছে তাদের কথাটা আমি স্মরণ করি, বিশেষ করে আইভি রহমানের কথা। প্রত্যেক আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে থাকতেন উনি, একদম মানুষের সাথে, এবং মিটিংয়ে সবসময় মাঠে মানুষ আমাদের কর্মীদের সাথেই বসতেন। কোনো অহমিকা ছিল না, ছিল না। কিন্তু এত সুন্দর একটা মানুষের এরকম বিভৎস মৃত্যু, যেটা সত্যি মানে সহ্য করা যায় না। তো তারা তার মাগফিরাত কামনা করে, এবং যারা মৃত্যুবরণ করছে তাদেরও। ৭৫-এর ১৫ আগস্ট, ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা, একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বনানী কবরস্থানে দলের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। বলেন, জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়ে পুনর্বাসন না করতেন তাহলে ইতিহাস ভিন্ন হতো। রাজনৈতিক সহিংসতায় পারস্পরিক সম্পর্কে অলঙ্ঘনীয় দেয়াল বিএনপি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি। ১৫ই আগস্টে প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু, ২১শে আগস্ট প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। খুনিকে যারা পুরস্কৃত করে, খুনির বিচারে পথ যারা রুদ্ধ করে, তারাও একই অপরাধী। ২১শে আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে টার্গেট করে সেই অলঙ্ঘনীয় দেয়াল আরো উঁচু করা হলো। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জামায়াত জোট সরকারের আমলে সন্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আহত হয়ে ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আইভি রহমানের পুরো নাম বেগম জেবুন্নেসা আইভি। ১৯৪৪ সালের ৭ জুলাই কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের চণ্ডীবের গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। রাজনৈতিক সম্পর্ক ছাড়াও বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে আইভি রহমানের ছিল নিবিড় সখ্য। রাজপথের আন্দোলনে তৃণমূলের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন স্বমহিমায়। ২০০৪ সালের ২১শে আগস্টও আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে সহযোদ্ধাদের মধ্যমণি হয়েছিলেন আইভি রহমান। নেতাকর্মী বা কর্মীদের মাঝখানে থেকেই তিনি তার কাজকর্মগুলি করতেন। এর কিন্তু শিক্ষণীয় বিষয় হলো যে আমরা যেন সমাবেশকে সফল করার জন্য সবাই যেন মঞ্চে না থাকি, সবাই যেন কর্মীদের মাঝখানে অবস্থান করে কর্মীদেরকে উৎসাহিত করি। এটা কিন্তু মাননীয় নেত্রী এই মহিষী নারী কাছ থেকে শেখার বিষয়। ওই দিনের রাষ্ট্র মদদে পরিচালিত গ্রেনেড হামলায় কেঁপে উঠেছিল বঙ্গবন্ধু এভিনিউ। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মানব দেয়ালে রক্ষা পেলেও প্রাণ হারিয়েছিল ২৪ জন নেতাকর্মী। গুরুতর আহত হয়েছিলেন আইভি রহমানও। এত বড় একজন নেত্রী
যে পার্টিকে আরও কিছু দিতে পারত, সেই নেত্রীকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা আর কোনোদিন দ্বিতীয় আইবি আন্টি পাবো না। আন্টিকে আমরা বলেছিলাম, আন্টি আপনি মঞ্চে উঠে যান। বলে না, আমি যদি মঞ্চে উঠে যাই তোমরা কার কাছে শিখবে? তোমাদের সঙ্গে থাকি, তোমাদের কাছে, তোমাদের সাথে থেকে তোমাদের কিছু শিখিয়ে রেখে যাই। এটাই আমার তার সাথে শেষ কথা হয়েছিল। অবশেষে জীবন মৃত্যুর লড়াইয়ে হেরে যান আইভি রহমান। 24 আগস্ট সহকর্মী স্বজনদের কাঁদিয়ে পৃথিবী ছাড়েন তিনি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। টানা বৃষ্টির কারণে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধিতে ফের দেখা দিয়েছে বন্যা। নতুন করে দুর্ভোগে বানভাসী মানুষ। জোয়ারেও প্লাবিত হচ্ছে উপকূলের বিভিন্ন এলাকা। ভেসে যাচ্ছে মাছের ঘর, তলিয়ে যাচ্ছে ফসলের ক্ষেত। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তীব্র হয়ে উঠছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। সাতক্ষীরায় গত কয়েকদিনের টানা বর্ষণ ও নদী ভাঙনে শ্যামনগর ও আশাশুনি উপজেলার প্রায় 50টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী লক্ষাধিক মানুষ। খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে জলাবদ্ধতা তৈরি করে এসব গ্রামে। পানি সরাসরি বাড়ির ভিতরে ঢোকে, ঘরের ভিতরে ঢোকে, সাপ এই মাথার থেকে ঢোকে, ওই মাথার থেকে বেরোয়। রান্নাবান্না তো 3 সাথে আমরা করতে পারি না, রান্নাবান্না কাঠকুটো কিছু নেই, ঘর নেই, যখন তখন তার রান্নাবান্নার কথাই আসে না সেখানে। বাগেরহাটে 5 দিনের অতিবর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল। পানিবন্দী কয়েক হাজার পরিবার। জোয়ারের পানিতে বাজার, ঘাট ও রাস্তা তলিয়ে গেছে। ঘরবাড়িতে পানি উঠে অনেকের রান্নাও বন্ধ রয়েছে। প্রতিদিনই জোয়ারের পানিতে 2 বার ডুবছে বাগেরহাট জেলা শহরের নিম্নাঞ্চল ও মোরেলগঞ্জ পৌরসভা এলাকা। তলাই গেছে না, মুরগির খামার টামার স্লাবত সব ভিজে একাকার হয়ে গেছে। প্রত্যেকের ঘরে পানি উঠে গেছে, পানি এসে পড়ে গেছে, খাওয়া বন্ধ। পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরে আবারও শুরু হয়েছে নদী ভাঙন। নদী তীরবর্তী এলাকার মানুষের দিনরাত কাটছে আতঙ্কে। জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। নদীতে ভাঙন লাগছে, আমরা সরে যেতেছি এখান থেকে ভাঙা। গাজীপুরের তুরাগ ও বংশী নদীর পানি আবারও বৃদ্ধি পাওয়ায় কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর, ত্রিফলতলী ও ঢালজোড়া ইউনিয়নের অধিকাংশ গ্রাম এখনও জলাবদ্ধ। তলিয়ে রয়েছে রাস্তাঘাট। যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাইসহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির কারণে জামালপুরের 7 উপজেলার 10 লাখ মানুষ চরম দুর্ভোগে। পানির তীব্র স্রোতে 13,768টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পটুয়াখালীতে টানা বৃষ্টির সাথে অমাবস্যার জোয়ারে বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে প্রায় 50টি গ্রাম। ভেসে গেছে জেলা সদরসহ কলাপাড়া, গলাচিপা, রাঙ্গাবালী, মির্জাগঞ্জ, দশমিনা, দুমকি, বাউফল উপজেলার সহস্রাধিক পুকুর ও ঘেরের মাছ। মাদারীপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও জেলার 4 উপজেলায় নদী ভাঙন অব্যাহত। প্রতিদিনই বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, হাটবাজার সহ নানা স্থাপনা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। কক্সবাজারে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে 13 লাখ ইয়াবা জব্দ করেছে র্যাব। এ সময় 2 জনকে আটক করা হয়। রোববার গভীর রাতে মিয়ানমার থেকে বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার সদরের খুরুশকুলের মাঝিরঘাট এলাকায় প্রবেশের সময় তাদের ইয়াবা সহ আটক করা হয়। পরে কক্সবাজার র্যাব 15 কার্যালয় সংবাদ সম্মেলনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার বলেন, আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আটকরা হল উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির 13 মোহাম্মদ আওয়াজ ও সদর উপজেলার দক্ষিণ হাজিরপাড়ার মোহাম্মদ বিল্লাল। কোভিড বর্জ্য নিষ্ক্রিয় করতে মনিটরিং বাড়িয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাসপাতাল বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন বলছে, প্রচলিত ইনসিনেটর করোনার বর্জ্য ধ্বংস করার জন্য যথাযথ নয়। আহমদ বাবুর রিপোর্টে বিস্তারিত। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই চিকিৎসক, নার্স সহ হাসপাতাল সংশ্লিষ্ট সবাই ব্যবহার করছেন নানা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। এগুলোর বেশিরভাগই একবার ব্যবহারের উপযোগী, বাকিগুলো একটা সময়ের পর পরিত্যাজ্য। এ কারণে প্রতিদিনই তৈরি হচ্ছে শত শত কেজি কোভিড বর্জ্য। এদিকে হাসপাতালের বাইরেও তৈরি হচ্ছে কোভিড বর্জ্য। মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করছে মানুষ, পরে ফেলে দিচ্ছে সড়কের পাশে বা অন্য কোনো খোলা জায়গায়। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি।
মেডিকেল বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান বলছে, ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলার কারণে বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। এই মাস্কগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সিনথেটিক। এখানে কিছু রাবারের ব্যবহার আছে, কিছু আয়রন আছে এখানে, এবং এইটা কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের ইনস্টলেশন করতে সমস্যা হচ্ছে। যে ইনস্টলেটরগুলো হচ্ছে শুধু মেডিকেল ওয়েস্টের জন্যই যথেষ্ট উপযুক্ত, কিন্তু এই কোভিড ওয়েস্টের জন্য মোটেও উপযুক্ত না। সিটি কর্পোরেশন বলছে, বাসা কিংবা প্রতিষ্ঠান থেকে কোভিড বর্জ্য সংগ্রহের পর তা পুড়িয়ে ফেলা হচ্ছে। দুই সিটি কর্পোরেশনের সমন্বয়ে মেডিকেল ওয়েস্ট বা ইউজড মেডিকেল ওয়েস্ট কোনোভাবে যেন বাইরে পড়ে না থাকে। সমন্বিত কার্যক্রম বা কার্যসূচি সৃষ্টি করে কিভাবে মূল বর্জ্যটা বা মোট বর্জ্যটা সংগ্রহ করা এবং এটাকে সরিয়ে ফেলা যায়। কোভিড বর্জ্য ধ্বংসের মানসম্পন্ন প্লান্ট দেশে নেই বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমাদের এখানে কিন্তু মাইক্রোওয়েভ ডিকন্টামিনেশন সিস্টেমটা ওদের কিন্তু নাই। ওরা হয়তো ইনসিনারেশন পদ্ধতিতে করে, যেটা আসলে অত হেলদি না। কোভিড বর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ কারিগরি উদ্যোগ না নিলে সংক্রমণ ঝুঁকি থেকে বের হওয়া কঠিন হবে বলছেন বর্জ্য ব্যবস্থাপকরা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবস আজ, পরিসংখ্যান বলছে বেড়েই চলছে ধর্ষণের ঘটনা। আবারও আমন্ত্রণ দুপুরে 2টার 21 সংবাদে। 25 বছর আগে কতিপয় পুলিশ সদস্যের ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ইয়াসমিন নারী নির্যাতনের এক প্রতীকী নাম আজও। এত বছরেও কমেছে কি ধর্ষণ নির্যাতন? পরিসংখ্যান বলছে প্রতি বছরই বেড়েছে ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যার ঘটনা। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন, নারী নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি আলোর পথ দেখাতে পারে। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের সহায়তায় বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। ইয়াসমিন 13 বছরের এক কিশোরী। 1995 সালের 24 আগস্ট ঢাকা থেকে দিনাজপুর বাড়ি ফেরার পথে ধর্ষণের পর হত্যা করে টহল পুলিশের একটি দল। এই ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। পুলিশের গুলিতে প্রাণ হারায় 7 জন। 2004 সালে দিনাজপুরের কোতোয়ালি থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক মইনুল হোসেন সহ 3 জনের ফাঁসির দণ্ড কার্যকর করা হয়। সেই থেকেই প্রতি বছর 24শে আগস্ট পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ইয়াসমিনের বিচার পেয়েছি, কিন্তু আমরা আমাদের সমাজ থেকে আমরা এখনো ধর্ষণ আমরা শেষ করতে পারিনি। তবে 25 বছরেও পাল্টায়নি সমাজের চিত্র। পরিসংখ্যান বলে বেড়েছে ধর্ষণের ঘটনা। মহিলা পরিষদের পরিসংখ্যান বলছে 2020 সালের জুলাই মাসে ধর্ষণের শিকার হয়েছে মোট 107 জন, গণধর্ষণের শিকার 14 জন, আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে 3 জনকে। তো যতদিন পর্যন্ত এই বিচার আমরা নির্যাতিত মেয়েদের বা ধর্ষিত মেয়েদের বিচার পৌঁছে দিতে না পারছি, ততদিন পর্যন্ত আসলে এই ইয়াসমিন আন্দোলনের মতো আন্দোলন অত্যন্ত জরুরি। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন, নারী নির্যাতনের মামলাগুলো নিষ্পত্তির হার খুবই কম, আর ধর্ষণের মামলাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আলোর মুখ দেখে না। তনুর ঘটনাটা কিন্তু এখন পর্যন্ত আমরা ইনভেস্টিগেশন রিপোর্ট পেলাম না। ঘরে বাইরে রাস্তাঘাটে এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। প্রত্যেক নির্যাতিতার ন্যায় বিচার পাওয়ার অধিকারকে নিশ্চিত করতে পারলেই নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধ সম্ভব, বলছেন মানবাধিকার কর্মীরা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কাঁচা ও আধা পাকা ঘর নির্মাণে অন্যতম উপকরণ ঢেউটিন। বিশেষ করে গ্রামীণ জনপদে ঘর নির্মাণে এটি অন্যতম প্রধান উপাদান। বাজারেও এখন পাওয়া যাচ্ছে পরিবেশ বান্ধব এবং আকর্ষণীয় ডিজাইনের নানা ঢেউটিন। তবে করোনার কারণে বিক্রি কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন উৎপাদনকারী ও ব্যবসায়ীরা। ঘুরে দাঁড়াতে সরকারি প্রণোদনার পাশাপাশি কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা বাড়ানোর দাবি তাদের। তহিদুর রহমানের রিপোর্ট। সামর্থ্য অনুযায়ী একটি সুন্দর কাঁচা পাকা ঘর নির্মাণ গ্রামীণ মানুষের অন্যতম চাহিদা। গ্রামাঞ্চলে কর্মসংস্থান ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণে সচ্ছলতা বাড়ছে মানুষের, আর এতে প্রতি বছরই বাড়ছে গৃহ নির্মাণের অন্যতম উপাদান ঢেউটিনের চাহিদা।
বছরে 12 থেকে 14 লাখ মেট্রিক টন ঢেউ টিনের চাহিদা রয়েছে বাজারে, যার বেশিরভাগ পূরণ হচ্ছে দেশীয়ভাবে। গুণমান বৃদ্ধি ও নকশা বৈচিত্র্যের কারণে পণ্যটির চাহিদা বাড়ছে বলে জানান উৎপাদকরা। যে আশ্রয়ন প্রকল্পটা যেগুলি হচ্ছে এগুলো কিন্তু বেসিক নিডের মধ্যেই পড়ে যাচ্ছে, যার কারণে এই ইন্ডাস্ট্রিটার এক্সিস্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি করোনার প্রভাবে ঢেউ টিনের বিক্রি কমে যাওয়ায় কারখানা চালানো দুষ্কর হয়ে পড়েছে বলে জানান তারা। করোনাকালীন সময়ের মধ্যে আমরা একটু ফেস করছি, আমাদের আসলে ডিমান্ডটা অনেক বেশি কমে গিয়েছে। আমরা ব্যাংক ইন্টারেস্ট দিয়ে আমরা যে প্রফিট করার কথা ছিল সেটাও আমরা করতে পারছি না, এক্সপেক্টেড প্রফিট নাই, এবং আমাদের যে ডিমান্ড যেটা ওভারঅল ডিমান্ডটা কমে গেছে। টিনের শতভাগ উৎপাদন দেশে হলেও কাঁচামাল আমদানি করতে হয়, তাই শুল্ক ছাড়ের দাবি তাদের। ঢেউ টিনের কাঁচামাল সিআর কয়েল আবার কাঁচামাল আছে এইচআর কয়েল, ওইটা ইম্পোর্ট করতে হয়, ওইটা 100% ইম্পোর্ট করতে হচ্ছে। সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে যেমন আপনার এইচআর কয়েল ইম্পোর্ট করতে ম্যাক্সিমাম 22% থেকে 25% লাগতেছে। ক্রয় ক্ষমতা বাড়ার ফলে রঙিন ঢেউ টিনের চাহিদা বাড়ছে বলেও জানান উৎপাদক ব্যবসায়ীরা। রুচির পরিবর্তনের কারণে আগে যে সমস্ত জায়গায় হোয়াইট স্টিল ব্যবহার হতো, এখন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কালার স্টিল ব্যবহার হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আইভি রহমান সবসময় রাজপথে সোচ্চার ছিলেন। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী 21 আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা। টানা বৃষ্টি আর জোয়ারে নদ নদীর পানি বৃদ্ধি, দুর্ভোগে বানভাসী মানুষ। কক্সবাজারে ট্রলার থেকে 13 লাখ ইয়াবা জব্দ, সবচেয়ে বড় চালান বলছে র্যাব, 2 জন আটক। কোভিড বর্জ্য নিষ্ক্রিয় করতে ঢাকার 2 সিটিতে মনিটরিং জোরদার, ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলায় চ্যালেঞ্জ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।